বণিক বার্তার পডকাস্ট আয়োজন অষ্টপ্রহরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ আমরা কথা বলবো দেশের রাজনীতিতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান নিয়ে। আমাদের সঙ্গে আছেন তামিরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশন টঙ্গীর সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান। জনাব আতিকুর রহমান, আপনাকে বণিক বার্তা স্টুডিওতে স্বাগতম। জি, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সম্পর্কে যদি কিছু সংক্ষেপে বলতেন শুরুতে। দেখুন, আমি 1998 সালে তামিরুল মিল্লাত টঙ্গীতে ভর্তি হই আলিম ক্লাসে। এর আগে আমি লক্ষ্মীপুর একটা মাদ্রাসায় পড়াশোনা করেছি। সেখান থেকে মূলত তামিরুল মিল্লাত মাদ্রাসার সুনাম সুখ্যাতি এবং এখানের স্টুডেন্টদের ভালো ফলাফল আগে থেকে আমরা জেনেছি। সেই জানার জায়গা থেকেই আমার মধ্যে আগে থেকে একটা আগ্রহ ছিল, যদি আমি সুযোগ পাই তাহলে স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হব। তো আমি দাখিল 1998 সালে পাশ করার পর তখনই সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিষ্ঠানে ভর্তি হব। কাকতালীয়ভাবে এখানে ভর্তি পরীক্ষা হয়, সেই ভর্তি পরীক্ষা আমি প্রথম হয়েছিলাম এবং শুরুতে রোল নম্বর 1 নিয়ে সেখানে ভর্তি হয়েছি। তো যেটি আমি বলবো যে আসলে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা একটা দিনই প্রতিষ্ঠান, একজন স্টুডেন্টের চিন্তার জগৎটাকে এই প্রতিষ্ঠান কিন্তু খুলে দেয়। আমরা যতটুকু জানার সুযোগ পেয়েছি, বোঝার সুযোগ পেয়েছি, এবং যদি বলি আজকে আমি একসময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছি, এখন জামাত ইসলামীতে দায়িত্ব পালন করছি, নানা জায়গাতেই আমাদের ইসলামী আন্দোলনকে বোঝা, ইসলামী সংগঠনকে বোঝার যেই সুযোগটা, এই সুযোগ মূলত তৈরি হয়েছিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গীতে। এবং এই প্রতিষ্ঠানটি এই লক্ষ্য নিয়ে আসলে বলা যায় তৈরি হয়েছিল। এক সময়টি জামিয়া নাম ছিল, এরপরে পরিবর্তন হয়ে তামিরুল মিল্লাত টঙ্গী নামকরণ করা হয়েছে এবং সারা দেশের বলা যায় মেধাবী শিক্ষার্থীরা এখানে আসেন এবং বাংলাদেশের অন্যান্য দিনই প্রতিষ্ঠান থেকে এরা সম্পূর্ণ একটা আলাদা। এখানে শিক্ষকরা যারা থাকেন তারা অনেক বেশি মেধাবী, বাদরাজলদারি হয়ে থাকেন। এখানের কারিকুলামগুলো থেকে শুরু করে শিক্ষকদের আন্তরিকতা, প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট সব কিছু মিলে একজন শিক্ষার্থী যেমন তার পড়াশোনা তিনি ভালো করার সুযোগ পান, তেমনইভাবে এই প্রতিষ্ঠানটির যে নাম তামিরুল মিল্লাত, এটি অর্থ হচ্ছে জাতি গঠন করা, মানে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এখান থেকে যারা পড়াশোনা করবেন তারা সেরকম যোগ্য হয়ে গড়ে উঠবেন। দেখুন, এখন পর্যন্ত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তার যেই লক্ষ্য, আমরা মনে করি অনেক দূর তারা এগিয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যেখানেই আমেরিকা বলেন, মালয়েশিয়া বলেন, তুরস্কে বলেন কিংবা ইউরোপের অনেক দেশে যেখানে তামিরুল মিল্লাতের শিক্ষার্থীরা গিয়েছেন, অনেকে বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা প্রফেসর হয়েছেন এবং সারা ওয়ার্ল্ডের মুসলিম যে অর্গানাইজেশনগুলো আছে, আমরা যদি তুরস্কের কথা বলি, মালয়েশিয়ার কথা বলি, লন্ডনের কথা বলি, আমেরিকার কথা বলি, এগুলো কিন্তু বড় অংশেই তামিরুল মিল্লাতের শিক্ষার্থী যারা সেখানে আছেন তারা নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা, এখানে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সংগ্রাম করা, পুরোদের সব জায়গাতেই তামিরুল মিল্লাতের শিক্ষার্থীদের একটা অবদান আছে। এবং বাংলাদেশে যদি আমি এখন আইন পেশায় বলি, আমি নিজে সুপ্রিম কোর্টের লয়ার। এই সুপ্রিম কোর্টে বড় একটা অংশ যারা ভালো লয়ার আছেন তারা কিন্তু তামিরুল মিল্লাত থেকে এসেছেন। বড় অনেকে এসেছেন সেখান থেকে আলিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লতে ভর্তি হয়েছেন। মানে যারা যেখানে গিয়েছেন এই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তারা সেখানে আলো ছড়িয়েছেন, তার প্রফেশনের জায়গায় হোক কিংবা তিনি সামাজিক নেতৃত্ব দেন, সামাজিক আন্দোলনের ক্ষেত্রে হোক, এরপর হোক তার রাজনৈতিক ক্ষেত্রে হোক। এবার আমরা বেশ কিছুজন পার্লামেন্টে আমরা ইলেকশন করেছি, শেরপুর থেকে করেছেন একজন, আমি আবার বাড্ডা থেকে আবার আরেকজনকে আমার ছাড়তে হয়েছে
আবার শেরপুর থেকে সদর থেকে একজন এমপি হয়েছেন, তিনি তামিল মিল্লাতের মেইন শাখা যে যাত্রাবাড়ি সেখানে স্টুডেন্ট ছিলেন। আব্দুল হান্নান মাসুদ হাতিয়া থেকে এমপি হয়েছেন, তিনি টঙ্গীর স্টুডেন্ট ছিলেন। বলা যায় বাংলাদেশের এখন জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করার মতো নানা এনসিপি থেকেও অনেকেই যারা মিল্লাতে পড়াশোনা করেছেন তারা নির্বাচন করেছেন। আসলে যেটা আমরা বলবো যে পড়াশোনার পাশাপাশি দেশের জন্য একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করা। দেখুন, বাংলাদেশের অনেক দিনী বিদ্যাপীঠ আছে, সবাই ভালো, কিন্তু জাতির জন্য কন্ট্রিবিউশন করা, দেশের জন্য কাজ করা, এই যে একটা মানসিকতা, এই যে একটা চিন্তা ভাবনা, এটি তামিল মিল্লাত কিন্তু তৈরি করে থাকে। আমার খুব মনে পড়ে, আমি যখন 98 সালে এখানে এসেছিলাম তখনই মূলত আমি ছাত্র শিবিরে দাওয়াত পেয়েছি। তখন একটু সময়টা খারাপ ছিল, নানা কারণেই আমরা খুব সতর্ক কাজ করেছিলাম, কিন্তু এখানের শিক্ষক মণ্ডলী, এখানের যে পরিবেশটা একজন ছাত্রকে তার নিজের ব্যক্তিগত কেরিয়ার তৈরির পাশাপাশি তাকে অন্য যে কারিকুলামগুলো এখানে আছে, সাংস্কৃতিক বলেন, বিতর্ক অনুষ্ঠান বলেন, এখানে ছাত্র সংসদ ইলেক্টেড। আমি 2002 সালে আমি গিয়েছিলাম তামিল মিল্লার টঙ্গী ছাত্র সংসদের, সেখান থেকে একটা নেতৃত্বের হাতে খড়ি আমাদের হয়েছে। বলা যায় তামিল মিল্লাটা এমন একটা জায়গা, একজন শিক্ষার্থী চাইলে নিজেকে তৈরি করার সুযোগ তিনি পান, নেতৃত্ব দেওয়ার সুযোগ সেখানে তৈরি হয়, এবং সারা দেশের সকল মেধাবীরা যেহেতু একই জায়গায় চলে আসেন, সেখানে একটা মেধার মিলন মেলা সেখানে ঘটে। এখানে নানা বিতর্ক প্রতিযোগিতা আমরা আয়োজন করা হয়। নানা ইভেন্টগুলোতে ছাত্রদের সম্পৃক্ততার কারণে আমাদের কাছে মনে হয় যে একজন শিক্ষার্থী নিজেকে সকল দিক থেকে ভারসাম্যপূর্ণ, তাকে যে এগিয়ে যাওয়াটা এককেন্দ্রিক না, যাতে সকল দিকে তার মেধাকে তিনি বিনিয়োগ করার সুযোগ পান, এমন একটা জায়গা তামিল মিল্লাত মাদ্রাসা তৈরি করে থাকে। দেশের আলেম তৈরি করার ক্ষেত্রে, ইসলামী স্কলার তৈরি করার ক্ষেত্রে, এবং সমোপযোগী যদি বলি আমরা আলেম, তিনি সব দিকে দক্ষ হবেন, রাষ্ট্রনীতি জানবেন, তিনি বিভিন্ন ভাষা জানবেন, সকল দিক থেকে বলা যায় সময়ের আলোকে আমরা যে ইসলামী স্কলার আশা করি, তাও মিল্লাত কামিল মাদ্রাসা সেই জায়গা থেকে অনেক দূর এগিয়ে আসার সুযোগ পেয়েছে। এখানের শিক্ষার্থীদের অনেকেই বেরিয়ে এসে অনেকেই সফল, তারা শিক্ষাবিদ হয়েছেন, অনেকে ভালো ব্যবসাও করছেন। বলা যায় সকল দিকেই এই প্রতিষ্ঠানটা আসলে আলো ছড়িয়েছে এবং আরও আলো ছড়িয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। তামিরুল মিল্লাতের সাবেক অনেক শিক্ষার্থী, আপনি যেটা বলছিলেন যে দেশের রাজনীতিতে এখন ভালো করছেন, তো তামিরুল মিল্লাতের মধ্যেকার যে রাজনৈতিক সংস্কৃতিটা ছিল, এর পাশাপাশি অন্য কোনো বিষয় কি তাদের গ্রুমিংয়ে কোনো ধরনের ভূমিকা রেখেছে? দেখুন, আমরা বলেছি যে তামিল মিল্লাত তারা সকল দিক থেকেই সেখানে ভূমিকা রাখছেন। এখানে আপনার যিনি যেই চিন্তা করেন, সেই চিন্তাটা লালন করার সেখানে সুযোগ আছে। আসলে আরেকটা হচ্ছে, রাজনীতি তো নিজেরও কিছুটা দায়িত্ব সেখানে থাকতে হয়। আমি কতটুকু সেই পরিবেশকে গ্রহণ করতে পারবো। দেখুন, আমার খুব মনে আছে, আমরা এখানে যতগুলো ইভেন্ট হতো, আমরা ইভেন্টগুলো সেখানে অংশগ্রহণ করতাম, এবং ছাত্র সংশ্লিষ্ট যে অধিকারগুলো থাকতো এগুলো খুব আমরা সরব থাকতাম। অনেক সময় আমরা এটা নিয়ে অনেক তীর্যক মন্তব্য আমাদের কিন্তু শুনতে হয়েছে ছাত্রদের রিলের আন্দোলন সংগ্রামগুলো করতে নিয়ে। তো এই প্রতিষ্ঠানটা আসলে বলা যায় নানাভাবেই উৎসাহ দিয়ে থাকে, এবং একজন শিক্ষার্থী যেখানে যেতে চায় এই প্রতিষ্ঠান সেখানে কোনো বাধা সৃষ্টি করে না। বিভিন্ন সময় উৎসাহ দেওয়া, এবং আমরা এক সময় দেখতাম যে তামিল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়ে যায়। আমরা মনে করি এই প্রতিষ্ঠানের বহু দিকেই অবদান আছে, তত্ত্বাবধান আছে, এবং আগ্রহ করা, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা এই প্রতিষ্ঠানের আমরা খুব বেশি লক্ষ্য করছি। আমাদের তো উপদেষ্টাও আছেন যে সাবেক মাহফুজ সাহেব, তিনিও কিন্তু তামিল মিল্লাতের স্টুডেন্ট তিনি। তো এটা একদিকে আমাদের জন্য গর্বের, একদিকে আমাদের জন্য গৌরবের, আবার দায়িত্বেরও একটা বড় অংশ বটে, এটা মনে করি আমি। বাংলাদেশে তো আরও ধর্মীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে, তো সেখান থেকে এরকম নেতৃত্ব তৈরি হচ্ছে না কেন? দেখুন, আমি আপনাকে বলেছি যে এই প্রতিষ্ঠানের নামটাই বলে তামিরুল মিল্লাত।
তো আমাদেরকে প্রথম ক্লাসে বলা হতো যে তোমরা এখানে কেন এসেছো। আমি যখন এখানে আলিমে ভর্তি হই 1998 সালে, আমাকে প্রথম দিন শেখানো হয়েছে ক্লাসে যে এই প্রতিষ্ঠানটার অর্থ কী, মানে জাতি গঠন করা। তা আমাদেরকে বলা হতো তোমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছো, সুতরাং যাতে জাতির নেতৃত্ব দেওয়া যায়, উম্মার নেতৃত্ব দেওয়া যায়, মানে আসার পরপরই শুধুমাত্র পড়াশোনার না, এর বাইরে একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার একটা সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রীয় দায়বদ্ধতা জায়গাটি শুরু থেকে লেসনটা আমরা পেয়েছি সেখানে, যে তুমি একা না, তোমাকে ছুটে বেড়াতে হবে, যেতে হবে, এই দিনকে দাওয়াতকে তোমাদের সম্প্রসারিত করতে হবে। ইসলামের জন্য মানুষের যে জানার আগ্রহ আছে, নিজে ইসলামকে বুঝে যাতে করে মানুষের মধ্যে সেটি আরও প্রসার করা যায়, এই দিকগুলো আমরা শুরু থেকেই। তবে যদি বলেন যে তামিল মিল্লাতে ভর্তি হওয়ার পর থেকে তো শিক্ষার্থী বুঝে আসলে তার দায়িত্ব কতটুকু, এই জন্য এই প্রতিষ্ঠান স্টুডেন্টরা শুরু থেকেই ওই চিন্তা লালন করা, যিনি যেখানে যান নেতৃত্ব দিচ্ছেন। আমি তো বলি বাংলাদেশের আজকে বড় অংশ ইসলামী স্কলার যারা আলিয়া লাইনের, এবং অনেকে কিন্তু এখান থেকে বিদেশে পড়াশোনা করেছেন। আমার জানা মতে অনেকে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন, অনেকে মক্কা উম্মুল কোরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, অনেকেই, এবং তারা সেখানেও ভালো করেছেন। এই মিল্লাতে স্টুডেন্টরা গিয়ে অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মিশরে আল আজহারে অনেকে পড়াশোনা করেছেন, তারা সেখানে ফার্স্ট ক্লাস পাস্ট হয়েছেন, এমন অনেক দৃষ্টান্ত এখানে আছে। তো এরা যারা যেখানে আছেন, আমরা সবার মধ্যে একটা পরিবর্তন, একটা বড় চিন্তা লালন করার সুযোগ হয়, এবং তারা আমাদেরকে দেওয়ার কারণেই একটা রাজনৈতিক সচেতন পরিবেশও পাওয়া যায়, আবার নিজেকে মেলে ধরার, উপস্থাপন করার একটা সুযোগও কিন্তু এই তামিল মিল্লাত মাদ্রাসা নানাভাবে সেখানে করে থাকেন। আর এখানে যারা ভূমিকা রাখেন, বলা যায় ইসলামী আন্দোলন যারা করেন, তারাই মূলত এই প্রতিষ্ঠানটাকে তত্ত্বাবধান করে থাকেন। এই জন্য কোনো ব্যক্তির উদ্দেশ্যে কিংবা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য হাসিলের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানটা নয়। এখান থেকে কিছু বিপ্লবী লোক তৈরি হবে। এই যে আমরা, যেটা আপনি জানেন হয়তো, 26-এ যে আন্দোলনটি হয়েছে, এখানে কিন্তু বেশ কিছু ছাত্র তরুণ তারা কিন্তু শহীদ হয়েছেন, মিল্লাতের টঙ্গীর হয়েছেন। উত্তরা যে আন্দোলনটি হয়েছে, মানে যতগুলো বিপ্লবী আন্দোলন তৈরি হয়, এখানে শিক্ষার্থীরা কিন্তু সেখানে ভূমিকা রাখেন, নেতৃত্ব দেন, এবং বলা যায় একটা পরিবর্তনের চিন্তা, বিপ্লবী তার মানসিকতা তারা সেখানে পোষণ করে থাকেন। 26-এর আন্দোলনে মিল্লাতে শিক্ষা অনেক ভূমিকা পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছেন, এরও বড় অংশ কিন্তু তারা সাবেক তারা মিল্লাতে পড়াশোনা করেছেন। বিভিন্ন জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি যারা নেতৃত্ব দিয়েছেন, এরও বড় অংশ তারা মিল্লাতে পড়াশোনা করেছেন। এরপর হলো নানা যারা কলেজে করেছেন। তার বিভিন্ন জায়গাতে আন্দোলনের যতগুলো স্পট ছিল অনেকগুলো, ধরুন আমাদের যারা বিভিন্ন দফা লিখেছেন তারাও কিন্তু সাবেক মিল্লাতের স্টুডেন্ট, যেটা আপনি জানেন। এই জন্য আসলে এই প্রতিষ্ঠানটা বরাবরই আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে তৈরি করে থাকে, যেখানে অন্যায় হয়, অন্যায়ের প্রতিবাদ করার একটা যে চিন্তা, সেই ধরনের মানসিকতা আমার সঙ্গে তৈরি হয়েছে। সুতরাং দেশকে ধারণ করা, দেশকে ভালোবাসা এবং দেশের জন্য হয়ে কাজ করার যে মানসিকতা, এটাই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সেটা আমরা পেয়েছি, এবং সেটি আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বলে আমার কাছে মনে হচ্ছে। দেশের রাজনীতি ও অর্থনীতির মেইনস্ট্রিমে ধর্মীয় উচ্চশিক্ষায় শিক্ষিতদের নিয়ে আসার ক্ষেত্রে কোনো ধরনের কারিকুলাম বা প্রতিষ্ঠানগুলোর কোনো ধরনের চর্চাগত পরিবর্তনের প্রয়োজন আছে কি বলে মনে করেন? দেখুন, এটি একটা প্রতিষ্ঠান পারবে না, এটিকে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের বিগত সময়ে আমরা দেখেছি এক ধরনের বড় বৈষম্যের শিক্ষা ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা। আমাদের মনে আছে, এটি এখন কেটে গেছে। মাদ্রাসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পরও তারা তার যে পছন্দের সাবজেক্ট তারা পড়তে পারতেন না। কেন? যে তারা ইংরেজি তারা 100 নম্বরে পড়ে, নানা ধরনের শর্ত দিয়ে তাদের সে সুযোগটাকে বঞ্চিত করা হয়েছে। তো এখন সেটি কেটে গেছে। আমরা মনে করি এদেশের মাদ্রাসা পড়াশোনা করে বলেই
তিনি কম মেধাবী এটি মনে করার কোনো সুযোগ নেই, বরং এখানে যারা পড়াশোনা করে, বাংলাদেশে এখন অনেক সচেতন পরিবার বাবারা আছেন, তার সন্তানদেরকে হাফেজ বানাচ্ছেন, মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন, যাতে করে তারা রাষ্ট্রের সব জায়গায় যাওয়ার সুযোগ পায়। আমার দেশে এখন দেখেন যারা গভর্নমেন্ট জব করেন সেখানেও কিন্তু একটা বাস্তবতা আছে। আপনি যেভাবে একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টকে আপনি মূল্যায়ন করেন, সেভাবে মাদ্রাসার শিক্ষার্থী তার সব দিকে ভালো, রেজাল্ট ভালো এবং তিনি মানে যোগ্যতা অর্জন করেছেন, তারপরেও তাকে সেখানে একটা অবমূল্যায়ন করার এক ধরনের চিন্তা বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি। সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, আশা করি সেটা সহজ হবে। কোনো একটা প্রতিষ্ঠান তারা চেষ্টা করতে পারে ইন্ডিভিজুয়াল, কিন্তু আসলে রাষ্ট্রের পরিকল্পনা ব্যতীত কোনো একটা প্রতিষ্ঠান চাইলে এত বড় দায়িত্ব পালন করতে পারে না। তা আমরা যেটা প্রত্যাশা করি, যারা এখন সরকারে এসেছেন, একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন দিয়ে তো এই সরকারটাই এসেছে এখানে, যাতে করে মাদ্রাসা শিক্ষার্থীরা তারা সব জায়গায় যাওয়ার সুযোগ পান, তার যেখানে সুযোগ আছে। শুধু মাদ্রাসায় পড়াশোনা করেছেন যাতে এই ব্যাকগ্রাউন্ডের কারণে কেউ কোথাও অবমূল্যায়ন করা না হয়। আমরা যদি আরেকটু আপনাকে বলি, বাংলাদেশের যদি বিসিএস ক্যাডার আপনি বলেন, এখানেও কিন্তু নানা ধরনের মানে এখানে ফিল্টারিং করা হয়। মাদ্রাসা শিক্ষার্থী থাকলেই ও মাদ্রাসা পড়াশোনা করেছো, তুমি এখানে কেন এসেছো, এই ধরনের অনেক ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনেছি। তো আশা করি আমাদের সরকার এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে যাতে মাদ্রাসা শিক্ষার্থীরাও জাতির প্রয়োজনে সব জায়গায় তারা যেতে পারেন, তাদেরকেও মূলধারার সাথে একীভূত করে যদি মূল্যায়নটা করা যায়, সেটা সবচেয়ে সফল হবে। এর বাইরে আমাদের চাইলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাও তার দায়িত্ব নিয়ে সে কাজটি করলেও কিছুটা দায়িত্ব সেখানে পালন হবে বলে আমি আশা করি। ছাত্র জীবনে রাজনীতি করা একজন শিক্ষার্থীর জন্য কতটা চ্যালেঞ্জিং? দেখুন, চ্যালেঞ্জিং আছে, তবে আমরা যেটি করে এসেছি, আমাদের কাছে মনে হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির করাটা আমাদের জন্য সহায়ক হয়েছে। মানে ছাত্র শিবির, এটি অনেকে বলে যে আপনি শিবিরে থাকতে তো অনেক কিছু করতে পারতেন শিবির না করলে। আমি কিন্তু তা বিশ্বাস, আমাকে বলে আপনি তো এখন শিবির করেছেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছে, আপনি তো বিসিএস দিতে পারতেন। আমি বললাম দেখুন, বিসিএস হয়ে হয়তো আমি এক ধরনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারতাম, কিন্তু এখন তো আমি কম দায়িত্ব পালন করছি না। আমরা মনে করি যে যদি বাংলাদেশের যদি ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনটা হয়, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির যেই গুণগত দিকটাকে খেয়াল করে, বাংলাদেশের কোনো মেধাবী শিক্ষার্থীর জন্য ছাত্র শিবির করাটা তার মেধার বিকাশের প্রতিবন্ধক নয়, সহায়ক, যেটা মনে করি। কারণ পুঁথিগত বিদ্যা এক ধরনের দিক আছে, যদি তার সাথে তার আরও অন্য দিকগুলো যোগ হয়ে যায়, তিনি কিন্তু সব জায়গাতে ভালো করতে পারেন। তা আমরা মনে করি আমাদের জন্য এটি অনেক সহায়ক ছিল, এবং ছাত্র জীবনে ছাত্র শিবির করার কারণে আমাদের পড়াশোনারও একটা দিক হয়েছে। আমরা অনেক নিজেকে বড় করে চিন্তা করার সুযোগ আমরা সেখানে পেয়েছি। কিন্তু ওই যে লেজুর ভিত্তিক যদি রাজনীতি হয়, কিংবা বড় ভাইয়ের পেছনে আমাকে সময় দিতে হবে, বাধ্যতামূলক আমাকে মিছিলে আসতে হবে, এগুলো কিন্তু কখনো একজন মেধাবী শিক্ষার্থীর জন্য ভালো দিক না। তিনি তার পড়াশোনা করবেন, তিনি সংগঠনে আসবেন, এখানে অনেক এক্সট্রা কারিকুলাম থাকে, এখানে ডিবেটের প্রোগ্রাম থাকে, এখানে কালচারাল বিষয় থাকে, এখানে লেখালেখি। দেখুন, আমরা যা কিছু অর্জন করেছি, ধরুন একজন ভালো বক্তা, ভালো বক্তব্য দিতে পারেন, এটিও কিন্তু ছাত্র শিবির তাকে তৈরি করেছে। একজন ভালো লিখতে পারেন, ছাত্র শিবিরে সেই ধরনের কিন্তু লেখক ফোরাম তাকে তৈরি করেন। একজন ভালো সংবাদকর্মী হন, আমাদের ছাত্র শিবিরে সাংবাদিক ফোরাম থাকে, এখানে যারা তাদেরকে আমরা গাইডলাইন দিই, তারা বিভিন্ন বড় বড় সাংবাদিকদেরকে তৈরি করে। আমি ছাত্র শিবির করে আপনি লিখতে পারেন, আপনি সেখানে যদি আপনি আবৃত্তি করতে চান, সেখানে আবৃত্তি করার সুযোগ আছে, এরপরে আপনি লেখার সুযোগ আছে, প্রবন্ধ লিখতে পারেন, আপনি ভালো ডিবেট করার সুযোগ পাবেন, মানবাধিকার সংগঠন করার সুযোগ আছে, নানা ধরনের, মানে যেই জায়গাটা অন্য কোথাও পাওয়া যাবে না। একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে একজন স্টুডেন্টকে তার একাডেমিক পড়াশোনার বাহিরে তাকে সব দিক থেকে যে এক্সপার্ট করা,
এটি ছাত্র শিবিরের কোনো বিকল্প নয়, সেটা আমরা সুবিধা পেয়েছি। এবং আমি সবসময় বলি যে আমরা অনেক ঋণী ছাত্র শিবিরের কাছে। ছাত্র শিবির আমাদেরকে যা দিয়েছে, আমরা আসলে আমাদের পুরো জীবনটা যদি আমরা বিলিয়ে দিই, তাও ছাত্র শিবিরের এই যে আমাদেরকে দেওয়াটা, এটা আমরা কৃতজ্ঞতা করে আমরা শেষ করতে পারবো না। তার মানে হচ্ছে আমাদের সামগ্রিক দিকেরই আসলে অগ্রগতির পেছনে এটা আমাদের সহায়ক ছিল, প্রতিবন্ধক ছিল না। আমরা সকল শিক্ষার্থীকে বলবো, যারা আপনারা ভালো কিছু করতে চান, ভালো জায়গায় আসতে চান, দুনিয়াটাকে বুঝতে চান, দেন আমি আরেকটু বলি, ছাত্র জীবনে যারা ছাত্র রাজনীতি করেন তারা প্রফেশনাল লাইফও ভালো করেন। তিনি বুঝেন কোথায় কী কথা বলতে। বাংলাদেশে আপনি যেখানে যান, ভালো আইনজীবী হতে চান, যদি রাজনৈতিক জ্ঞান আপনার না থাকে, ভালো সাবমিশন কিন্তু দেওয়া যায় না। আপনি ভালো ওয়াইজেন হবেন, আপনি কি কথাগুলো বলবেন, যিনি ছাত্র রাজনীতি তিনি বুঝেন আমার অডিয়েন্সকে এখানে কোন কথাগুলো বললে কী ম্যানেজ করা যাবে। এবং রাজনীতি যারা করেন তারা সহজে জনগণের মনটাও কিন্তু জয় করতে পারেন। কিন্তু যারা এটি করেন না তারা অনেক ভালো, তাদের খারাপ বলছি না, অনেক দিকের তাদের অপূর্ণাঙ্গতা থেকে যায়, যেটা আমরা বুঝতে পারি যে উনি ছাত্র জীবনে হয়তো ছাত্র সংগঠন করেন নাই বলেই এই দিকটা ওনার মধ্যে সেখানে গিয়ে পরিলক্ষিত হয়। তো আমরা মনে করি আমাদের কাজে লেগেছে। এবং ছাত্র শিবিরের যে ছাত্র রাজনীতির যে দিকটা একদম মেধাভিত্তিক, এটি একজন শিক্ষার্থীর জন্য কখনো খারাপ দিক নয়, বরং তাকে আরও বেশি তার মেধাকে বিকশিত করার ক্ষেত্রে এটার ভূমিকা পালন করে থাকে। জনাব আতিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, আমাকে সুযোগ দিয়েছেন, ভালোই লাগলো, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নিয়মিতভাবেই আপনাদের সামনে হাজির থাকব নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।